সবাইকে জলদি জলদি জয়েন করতে বলো। তোমাদের 12টায় কি আজকে আইটেম আছে? আইটেম না ম্যাডাম, ক্লাস আছে। কোন স্যার নিবে? তুনাজিনা ম্যাডাম। ম্যাম তুনাজিনা ম্যাম। একটু জাস্ট একটু মেসেজ করে রাখো যে একটু কাইন্ডলি আমাকে 10টা মিনিট টাইম দিতে, যে আজকের লিংক ঝামেলা করছিল, একটু 10 মিনিটস টাইম আমাকে দিতে। আজকে আমি এমনি তো পড়াবো কম বলে প্রিপারেশন নিয়ে আসছি, কিন্তু তার মধ্যে লিংক এমন ঝামেলা করলো। Just from the 15 I will start inshallah. দেখতে পাচ্ছ স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং টু ইউ অল। যদি এটা খুব গুড মর্নিং হয় নাই, আজকে খুব বাজে মর্নিং হয়েছে। তো আমরা আজকে রেপ্লিকেশন স্টার্ট করব। রেপ্লিকেশন মানে কি বলছিলাম মনে আছে? হোয়াট ইজ রেপ্লিকেশন? ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা। ডিএনএ থেকে ডিএনএ কপি তৈরি করে যে প্রসেসে রেপ্লিকেশন সেটাকে বলে। তো ডিএনএ যেটা ডিএনএ তৈরি করবে, ডিএনএ স্ট্রাকচারটাকে আমাদের মনে আছে একটু? এরকম একটা স্ট্রাকচার ছিল না? জি ম্যাম। ডিএনএ একটা ডাবল স্ট্যান্ডার্ড মলিকুল, রাইট? একটা ডাবল স্ট্যান্ডার্ড মলিকুল, তারা হচ্ছে কিভাবে এন্টি প্যারালাল মুভ করে। এন্টি প্যারালাল, তাই না? এই যে এটা কি এন্টি প্যারালাল না? ইয়েস ম্যাম। একটা যেদিকে যাচ্ছে অন্যটা অন্যদিকে যাচ্ছে। এখানে দেখো 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, আরেকটা স্ট্র্যান্ড যাচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন। সো দিস ইজ এন্টি প্যারালাল। যদি আরো মাইক্রো করে দেখার চেষ্টা করি, এখানের মধ্যে তোমার যে ফ্লো ইয়াটা আছে, স্ট্রাকচারটা এখানে কি কি আছে? পলিনিউক্লিওটাইড, তাই তো? তো নিউক্লিওটাইড প্রত্যেকটার মধ্যে আছে একটা করে সুগার, পেন্টোজ সুগার, তারপর নাইট্রোজেন বেস এবং ফসফেট বন্ড। এখন যে বেস ইউনিট গুলো আছে, বেস গুলোর মধ্যে জি, সি এবং এভাবে কম্বিনেশনে থাকে। এটাকে বলে কি বলতো? A of one strain combines with the T of other strain. G of one strain combined with the C. এটাকে কি বলে? base pairing law. শার্গাফ রুল। এখন দেখো একটা যেটা তোমার মানে কোথায় কোথায় থাকে, যেমন নাইট্রোজেন বেসটা থাকে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে। এগুলো সব তোমরা পড়েছো, আমি জাস্ট যেহেতু শুরু করব। আর 5 নাম্বার পজিশনে থাকে ফসফেট গ্রুপটা। এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার এরকম হয়। এখানে এরকম অনেকগুলো নিউক্লিওটাইড আছে এবং তারা 3,5 ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে থাকে। এবং আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে পিউরিন এন্ড পাইরিমিডিন বেসের মধ্যে অলওয়েজ দেয়ার ইজ মানে কি ইকুইলিব্রিয়াম থাকে। যে পরিমাণ অ্যাডেনিন থাকে সেই পরিমাণ থাইমিন থাকে, যে পরিমাণ গুয়ানিন থাকে সেই পরিমাণ সাইটোসিন থাকে। এটাকে কি রুলস বলা হয়? চারগাফস রুল বলা হয় এটাকে। চারগাফস রুল বলে A is equal to T, C is equal to G। দেখা যায় যাই হোক না কেন কম্বিনেশন, পিউরিন নিউক্লিওটাইড ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য পাইরিমিডিন এবং তোমার যার ধরুন AT is equal to GC। এবং এখানে দেখাচ্ছে যে এই যে বন্ডিং দেখাচ্ছে 3,5
ফসফোডাইএস্টার বন্ড থাকে ওদের মধ্যে, ওই যে সুগারের সাথে ফসফেটের বন্ডিং, এবং এট দ্য সেম টাইম দেখা যায় এটি জিসি এদের মধ্যে থাকে হাইড্রোজেন বন্ড। সো দেয়ার ইজ টু টাইপস অফ বন্ড ইন এ স্ট্রাকচার। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড বিটুইন দ্য বেসেস, আর একটা বলা হচ্ছে কোভ্যালেন্ট ফসফোডাইএস্টার বন্ড বিটুইন দ্য ফসফেট মানে ফসফেট এন্ড দ্য পেন্টোজ সুগার। এটা কি মনে আছে? 3,5 ফসফোডাইএস্টার জি ম্যাডাম। বন্ড। আচ্ছা, এখন আমরা শুরু করে দিব রেপ্লিকেশন কাকে বলে। এখন আমরা রিটেনের জন্য যেভাবে আমরা লিখবো, হোয়াট ইজ রেপ্লিকেশন। রেপ্লিকেশন আসলে এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রসেস বাই হুইচ সেল কপিজ ইটস ডিএনএ টু ট্রান্সফার দ্য জেনেটিক ইনফরমেশন টু ডটার সেল। একটা জিনিস চিন্তা করো যে বাবা মার কাছে যে ডিএনএটা আছে, সেই ডিএনএ যখন তোমার যদি মানে ইকুয়াল অ্যামাউন্টে যদি আমি বাচ্চার কাছে ট্রান্সফার করতে চাই, তাহলে কি হবে? হাফ হয়ে যাবে না? ডিএনএ যে একটা সেল যখন ফার্টিলাইজ হওয়ার পরে যেটা থাকলো, সেটা যদি ডিএনএ কপি না করে যায়, তাহলে যে ডটার সেল তৈরি হবে সেখানে তো হাফ অফ দ্য প্যারেন্টাল ডিএনএ থাকবে শুধু, তাই না? জি ম্যাম, জি ম্যাম। ম্যাডাম এটা করতে গেলে আমি যে জেনেটিক ইনফরমেশনটা মানে অফস্প্রিং এ যাওয়ার কথা, সেটা আমি এক্সপেক্ট করতে পারবো না। এটা করার জন্য বডিতে আসলে এই ডিএনএ কপিটা হয়, ডিএনএ রেপ্লিকেট করে। ডিএনএ ডিরেক্টেড ডিএনএ সিনথেসিস where the base sequence of daughter DNA, that is the newly synthesized DNA, is identical to the base sequence of the parent DNA. The parent DNA টাকে টেমপ্লেট বলা হয়। টেমপ্লেট কি কখনো দেখেছো? ভাষায় ছাঁচ বলি বাংলায়। পিঠা টিঠা তৈরি করে ছাঁচ আছে, তাই না? দেখেছো তো? জি ম্যাডাম। আসলে একটা টেমপ্লেট হিসেবে ইউজ করলে আমরা জানি যে বেস পেয়ারিং রুলস ফলো করবে। সো যখন প্যারেন্টাল ডিএনএ এর একটা টেমপ্লেট ওপেন থাকবে, ওখানে যে বেসটা আছে তার কমপ্লিমেন্টারি বেস গিয়ে গিয়ে অ্যাড হয়ে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি করবে। তাহলে একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকুল যখন সেপারেট হবে, সেখান থেকে দুইটা স্ট্র্যান্ড হবে এবং প্রত্যেকটা স্ট্র্যান্ড একটা করে নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে নিবে। এটা এই পুরো ঘটনাটুকু ঘটে থাকে এস ফেজ অফ দ্য সেল সাইকেলে। এস ফেজ আর কি কি সেল সাইকেলের আর কি কি ফেজ আছে মনে আছে নাকি? জি ম্যাম। G1, G2, G2, তারপর M phase। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন দেখো, এই যে ডিএনএ রেপ্লিকেশন যেটা বলছি, আমি যা বলবো এই ছোট্ট একটা ঘটনার জন্য আমাকে এতগুলো কথা বলতে হবে। ছোট্ট ঘটনাটা কি? ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকুল প্রথমে সেপারেট হবে। সেপারেট হওয়ার পরে এখানে যে বেস সিকোয়েন্স আছে সেটার কমপ্লিমেন্টারি, মনে করো এখানে এ আছে, এখানে টি লাগবে, এখানে সি আছে, এখানে জি লাগবে, এভাবে করে করে বেস তৈরি হবে। তার মানে কমপ্লিমেন্ট, এটাকে বলি ছাঁচ বা টেমপ্লেট। এই ব্লুটাকে যেটাকে বলছি এটা টেমপ্লেট। এরপরে নতুন একটা ডিএনএ তৈরি হবে। আলটিমেটলি দেখা যাচ্ছে একটা ডিএনএ থেকে দুটো ডটার ডিএনএ তৈরি হচ্ছে, এন্ড দিস ইজ দ্য প্রিন্সিপাল অর দ্য মলিকুলার মেকানিজম অফ রেপ্লিকেশন। আমার আজকে যা যা বলবো বা আমরা নেক্সট ক্লাস পর্যন্ত কন্টিনিউ করা ছাড়া উপায় নাই, এই পুরো জিনিসটাতে আমাদের মুদ্রা কথা কিন্তু এটাই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকুলস প্রথমে সেপারেট হবে, সেপারেট হওয়ার পরে কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স এসে একটা নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করবে, এন্ড আলটিমেটলি দেয়ার উইল বি টু ডটার ডিএনএ। দ্য জেনেটিক ম্যাটেরিয়াল কি পরিমাণ থাকবে? মানে প্যারেন্ট ডিএনএ সমান থাকবে নাকি আলাদা থাকবে? ম্যাডাম সমান হবে ম্যাডাম। সমান হবে, বিকজ কমপ্লিমেন্টারি একটা টেমপ্লেট দিয়ে দিয়েছি, ছাঁচ দিয়ে দিয়েছি, ওই একই ছাঁচে এসে আরেকটা ডিএনএ তৈরি করে নিবে। এবং এখানে যে আমরা বলেছিলাম যে সেল সাইকেলের এস ফেজ ইজ দা ডিএনএ সিনথেটিক ফেজ, আর বাকি যে G1 ফেজ হচ্ছে পি সিনথেটিক, G2 হচ্ছে পি মাইটোটিক, আর এম এ মাইটোসিস হয়ে থাকে। এটা হচ্ছে সেল সাইকেলের একটা অংশ, এবং এখানে এই সব ঘটনা সবগুলো ঘটে এই এস ফেজের মধ্যে। এখন রেপ্লিকেশনটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল ইনহেরিটেন্সের বেসিস, বিকজ রেপ্লিকেশন যদি না হয়, আমি আগেই বলেছি জেনেটিক ম্যাটেরিয়াল ডুপ্লিকেশন যদি না হয়, সে অফস্প্রিং এর কাছে যাবে না, এবং অফস্প্রিং এর কাছে আমরা সে একই রকম যে আমরা যেই ট্রেড বা যে ক্যারেক্টারিস্টিকটা পাস করতে চাই সেটা আসলে পসিবল হবে না। সেল মাস্ট রেপ্লিকেটস ইজ ডিএনএ বিফোর ডিভিশন। এই জন্যই সেলকে রেপ্লিকেট করে নিতে হবে। আলটিমেটলি দুটো আইডেন্টিক্যাল সেমি কনজার্ভ ক্রোমোসোম প্রডিউস করা হচ্ছে। সেমি কনজার্ভ কেন বলছি? কারণ 50% প্যারেন্টাল ডিএনএ নিচ্ছে, বাকিটুকু কিন্তু সে তৈরি করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে সেমি কনজার্ভ। এবং প্রিসাইজ এন্ড একিউরেট ডিএনএ রেপ্লিকেশন ইজ নেসেসারি টু প্রিভেন্ট দ্য জেনেটিক অ্যাবনর্মালিটিস হুইচ অফেন লিড টু দ্য সেল ডেথ অর ডিজিজ। যদি তোমার রেপ্লিকেশনটা ঠিক মতো না হয়, সেক্ষেত্রে আসলে তোমার জেনেটিক অ্যাবনর্মালিটি হয়, এবং দেখা যায় জেনেটিক অ্যাবনর্মালিটি থেকে মানে যে কোনো ডিজিজ হতে পারে, কিংবা যদি সবচেয়ে ফ্যাটাল যেটা হতে পারে যে দ্য পারসন ক্যান ডাই, মানে সেলটা ডাই করতে পারে, মারা মানে হয়ে যেতে পারে। এখন কি কি জিনিস লাগবে? এটা কিন্তু রিটেন প্রশ্ন। হোয়াট ইজ রেপ্লিকেশন, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস ফর দ্য রেপ্লিকেশন, এগুলো জাস্ট একটু চিন্তা করো। প্রথমে কি লাগবে? ডিএনএ ডাবল স্ট্র্যান্ডটাকে সেপারেট হয়েছে, ডাবল স্ট্র্যান্ড সেপারেট হলে একটা একটা স্ট্র্যান্ড হয়েছে, প্রত্যেকটা স্ট্র্যান্ড একটা ছাঁচ হিসেবে কাজ করছে। তার মানে আমার এক নাম্বার রিকোয়ারমেন্টস কি হবে? ডিএনএ টেমপ্লেট লাগবে একটা, রাইট না? ঠিক আছে? জি ম্যাডাম।
একটা ডিএনএ টেমপ্লেট লাগবে। এখন ডিএনএ টেমপ্লেট থাকলেই হবে না, ডিএনএ তে যে তোমার যে বেসগুলো এসে লাগবে, বেসগুলো লাগা শুরু করার জন্য একটা ফ্রি থাই 3' হাইড্রোক্সিল গ্রুপ লাগবে। এখন দেখা গেল যে এই ডিএনএ টেমপ্লেটের মধ্যে কিন্তু আর কোনো ফ্রি 3' হাইড্রোক্সিল গ্রুপ নাই, সো দেয়ার ইজ নেসেসিটি অফ এ প্রাইমার। একটা প্রাইমার তখন লাগবে যার একটা 3' হাইড্রোক্সিল গ্রুপ ফ্রি আছে। এটা হচ্ছে প্রাইমারটা আসলে কিছুই না, এটা হতে পারে একটা শর্ট আরএনএ সেগমেন্ট যেখানে 10টা নিউক্লিওটাইড বেস পর্যন্ত থাকে, কিংবা হতে পারে এটা একটা প্রি এক্সিস্টিং সেলুলার ডিএনএ ফ্রেগমেন্ট। তার মানে টেমপ্লেটের মধ্যে এসে একটা প্রাইমার রাখতে হবে। প্রাইমার লাগলে যখন তার 3' একটা ফ্রি থাকবে, তখন একটা একটা করে বেস এসে লেগে তোমার কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি করে নিবে। তাহলে দুটো জিনিস আমরা বুঝতে পারছি। তারপরে দেখো ম্যাগনেসিয়াম আয়ন লাগবে পুরো প্রসেসটার মধ্যে, কোফ্যাক্টর হিসেবে বলো, যে কোন হিসেবে বলো, ম্যাগনেসিয়াম আয়ন কাজ করবে। এছাড়া এখন যেটা মেইন জিনিস লাগবে, আমার তো বেস লাগবে, বেস লাগবে না, আমার একটা একটা করে বেস যোগ করতে হবে। সো দিস ইজ দ্য অ্যাক্টিভেটেড ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট বলেছে, কিংবা তোমরা ডিরেক্টলি বলতে পারো অ্যাক্টিভেটেড ট্রাইনিউক্লিওটাইড ডিঅক্সি নিউক্লিওটাইড লাগবে, যেমন হচ্ছে ডিএটিপি, ডিজিটিপি। কি নাম কি ডিএটিপি মানে কি? ডিঅক্সি ডিঅক্সিএডেনোসিন ট্রাইফসফেট। তারপর এগুলো সবগুলো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, কিন্তু যেহেতু এটা ট্রাইফসফেট একটা জিনিস, এটা কিন্তু হাই মলিকুলার এনার্জি মতো, মানে তোমার এনার্জি ক্যারি করবে ওদের বন্ডেজের মধ্যে, ঠিক আছে? যাই হোক, এরপরে লাগছে বেস গুলো লাগবে। এখন কি শুধু বেস হলেই হবে? এখন ওদেরকে যে ওদের মধ্যে ইন্ট্রোডাকশন ঘটানোর জন্য কিছু জিনিস লাগবে, কিছু এনজাইম লাগবে, কিছু প্রোটিন লাগবে, তাই না? এখন সেই এনজাইমের মধ্যে আছে ডিএনএ পলিমারেজ ইজ দ্য প্রাইমারি এনজাইম অর দ্য প্রাইম এনজাইম দ্যাট উইল কজ দ্য তোমার জয়নিং অফ দ্য নিউক্লিওটাইড। তাহলে ডিএনএ পলিমারেজের সাথে ও তো একা পারবে না, ওর কিছু সঙ্গী সাথী লাগবে। এই সঙ্গী সাথীর মধ্যে নামগুলো হচ্ছে প্রাইমেস, হেলিকেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, ডিএনএ লাইগেজ, আর হচ্ছে ডিএনএ জাইরেজ অথবা টপো আইসোমারেজ। তাহলে আমরা দেখো, শুধু ওই মলিকুলার মেকানিজম যদি তোমার মাথায় থাকে, তুমি অনেক কিছু পারবা। মলিকুলার মেকানিজম আমি বলেছি, ডিএনএ দুটো ভাগ হয়েছে, ভাগ হওয়ার পর দুটো স্ট্র্যান্ড হয়েছে, প্রত্যেকটা স্ট্র্যান্ড একটা টেমপ্লেট হিসেবে কাজ করতে পারে, দুটো স্ট্র্যান্ড দুটো টেমপ্লেট হিসেবে কাজ করবে। সো ফার্স্ট অফ অল দেয়ার উইল নিড দ্য ডিএনএ টেমপ্লেট। এখন টেমপ্লেট থাকলেই হবে না, নিউক্লিওটাইড অ্যাড হতে হবে একটা 3' হাইড্রোক্সিল গ্রুপে, কারণ আমরা জানি যে কি বন্ডিংটা কি 3' 5' ফসফোডাইস্টার বন্ড। তাহলে আমার তো 3' একটা গ্রুপ ফ্রি লাগবে, আমার তো 3' গ্রুপ নাই, তখন একটা প্রাইমার এসে অ্যাড হবে। প্রাইমার এসে অ্যাড হওয়ার পরে আমার অনেকগুলো নিউক্লিওটাইড বেস গুলো একটার পর একটা যোগানের মধ্যে থাকবে। এরপরে পুরো প্রসেসটাকে মানে করার জন্য, মানে এনহ্যান্স করার জন্য দেয়ার উইল বি ম্যাগনেসিয়াম আয়ন এবং সাম এনজাইম এন্ড প্রোটিন। তার মধ্যে প্রাইমারি এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজকে হেল্প করার জন্য কিছু দলবল থাকবে, তারা হচ্ছে প্রাইমেস, হেলিকেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, ডিএনএ লাইগেজ এন্ড টপো আইসোমারেজ। এতখানি ক্লিয়ার? জি ম্যাডাম। ওকে, এখন দেখো, এটা আমাদের অনেক সময় রিটেনে আমরা দিয়ে দেই যে ফাংশন অফ দ্য ডিফারেন্ট এনজাইম এন্ড প্রোটিন নিডেড ফর দ্য রেপ্লিকেশন। এখানে যেমন প্রথমে আমি বলেছি ডিএনএ পলিমারেজ, এটা হচ্ছে ডিএনএ ডিরেক্টেড ডিএনএ পলিমারেজ। এর কাজ হচ্ছে ক্যাটালাইজ দ্য ফরমেশন অফ এস্টার বন্ড বিটুইন দ্য নিউক্লিওটাইডস। নিউক্লিওটাইডস এর মাঝখানে যে আমরা যে ফসফোডাইএস্টার বন্ড হয়, সে বন্ড ফরমেশনটাকে ক্যাটালাইজ করে। আলটিমেটলি যে কাজটা করে সে হচ্ছে পলিমারাইজেশন অফ দ্য ডিঅক্সি মানে তোমার নিউক্লিওটাইড ফসফেট, যেটা নিউক্লিওসাইড ট্রাইফসফেট বা নিউক্লিওটাইড বলতে পারো, যাতে করে তোমার সিনথেসাইজ করতে পারে নতুন ডিএনএ, ঠিক আছে? এট দ্য সেম টাইম যদি কোনো কারণে কোনো বেস যদি উল্টা পাল্টা চলে আসে, হতে পারে বডিতে একটা বেস আসার কথা, সাপোজ অ্যাডেনিন আসার কথা, ওখানে অ্যাডেনিন নিয়ে এসে সাডেনলি গুয়ানোসিন চলে এসছে, তখন সে কি করবে, ওটাকে ওখান থেকে রিমুভ করে দিতে পারবে। সে ভুলটা ধরতে পারবে যে এখানে এই জিনিসটা আসার কথা ছিল না, সে সঙ্গে সঙ্গে সেটাকে রিমুভ করে দিবে। এই ব্যাপারটাকে বলা হয় প্রুফ রিডিং। তোমরা প্রুফ রিডিং কথাটা শুনেছো আগে কখনো? জি ম্যাডাম। জি ম্যাম। কিসে শুনেছো? জি ম্যাম। ইন্টারমিডিয়েট ছিল মানে না। এটা হচ্ছে না, এটা ঠিক আছে, ইন্টারমিডিয়েট শুনেছো। এটা হচ্ছে বই, আমরা যখন একটা বই পাবলিশনে দেই, তখন কি করে ওরা একটা প্রুফ রিডিং করে না? হ্যাঁ, যখন দেখে যে কোনখানে কোনো ভুল আছে কিনা। এই প্রুফ রিডিং আমার বডিতে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, গড বলো, ভগবান বলো, হোয়াট এভার, ব্যবস্থা করে দিয়েছে যে আমাদের বডিতে এরকম একটা প্রুফ রিডিং দিয়ে দিয়েছে, যাতে ডিএনএ সিনথেসাইজের সময় যদি কোনো কারণে মিসম্যাচ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটাকে রিমুভ করে দেওয়া সম্ভব।
প্রাইমেজের নাম শুনেই বোঝা যাচ্ছে ওর সাথে প্রাইমারের একটা সম্পর্ক আছে। সিনথেসিস অফ দ্য আরএনএ প্রাইমার ইজ দ্য ফাংশন অফ দ্য প্রাইমেজ। হেলিকেজ হচ্ছে এই যে ডিএনএ ডাবল স্ট্র্যান্ড ছিল সেটাকে সেপারেট করতে হবে, তো আনউইন্ডিং অর মেল্টিং বলা হয়। এই যে দুটো সেপারেট ইয়াকে সেপারেট করা সেটাকে বলে আনউইন্ডিং অথবা মেল্টিং। তাহলে আনউইন্ডিং অর মেল্টিং অফ দ্য ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ইনটু সিঙ্গেল স্ট্র্যান্ড। কখনো দড়িকে ফাঁক করেছো নাকি? কখনো কেউ দড়ি আছে না, দড়ি, ওই যে পাটের ma'am. দড়ি জি দেখেছো? ম্যাডাম, জি ম্যাডাম। ফাঁক করলে কি হয় বলো তো? হ্যাঁ, মাঝখান থেকে ফাঁক করার চেষ্টা করলে একটা জিপের মতো একটা আনজিপ পোর্শন হয়, কিন্তু দুই সাইডে গিয়ে দেখা যায় একটা গুটলি পাকা যায় না? জি ম্যাডাম। জি ma'am. হ্যাঁ, এখন তো এই যে দুটো এখানেও সেম হলো, ডাবল স্ট্র্যান্ড ডিএনএটাকে সেপারেট করে দিল, কিন্তু এখন তো ওদেরকে ছেড়ে দিলে ওরা আবার এসে যাবে। তখন এটাকে আলাদা করে রাখার জন্য দেয়ার ইজ আ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। দুটোকে যখন সিঙ্গেল স্ট্র্যান্ড করে দিয়েছে, এখন কি করবে, এ গিয়ে ওই দুটোকে প্রোটিনকে মানে দুটো স্ট্র্যান্ডকে সেপারেটলি বাইন্ড করে ফেলবে। তাতে হবে কি, প্রিমেচিউর কোনো রিঅ্যাসোসিয়েশন আর পসিবল হবে না। যে জিনিসটাকে সেপারেট করে ফেলেছো সেটা আর আবার অ্যানিলিং হওয়া বলে এটাকে, কিংবা রিঅ্যাসোসিয়েশন, সেটা আর পসিবল হয় না। এরপরে হয় কি, ডিএনএ লাইগেজ আছে, এটা বুঝতে একটু সমস্যা হবে আমরা মেইন প্রসিডিউরে যাওয়ার আগে। এখানে হচ্ছে যখন তোমার সিলস দ্য সিঙ্গেল স্ট্র্যান্ড নিক এন্ড কানেক্টস দ্য ওকাজাকি ফ্রেগমেন্ট অফ দ্য লেগিং স্ট্র্যান্ড। এখন আপাতত এটুকু জেনে যাও, কারণ আমি আবার লেগিং স্ট্র্যান্ড যখন পড়াবো তখন এই ফ্রেগমেন্ট গুলোর নাম আসবে। আরেকটা হচ্ছে টপো আইসোমারেজ। এই যে তুমি বলেছো সামনের দিকে একটা কয়েলিং হয়ে যায়, সুপার কয়েলিং হয়ে যায়, সেটার জন্য একটা টর্শনাল স্ট্রেইন হয়, যার দরুন আলটিমেটলি প্রসেসটা বন্ধ হয়ে যায়। এই যে পজিটিভ সুপার কয়েলিং সেটাকে তোমার রিলিভ করে দেয় এই টপো আইসোমারেজ। ওর আরেকটা নাম হচ্ছে ডিএনএ জাইরেজ। ঠিক আছে, তাহলে আমরা বলেছি প্রথমে ডিএনএ ডাবল স্ট্র্যান্ডটা সেপারেট হবে। তো সেপারেট হতে গেলে প্রথমেই সেই জায়গাটা আনউইন্ড করতে হবে। আনউইন্ড করার জন্য কাজ করবে হেলিকেজ। হেলিকেজ যখন আনউইন্ড করবে তখন সামনের দিকে পিছনের দিকে যে সুপার কয়েলিং হয়ে যাবে, সামনের দিকে সরি, সেই সুপার কয়েলিং এর জায়গাটাকে রিমুভ করে দিবে টপো আইসোমারেজ। আর এই যে দুটোকে আনউইন্ড করার পরে সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করলো, ওরা যেন আবার মিলে না যায় সেই জন্য সেখানে কাজ করবে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এখন প্রত্যেকটা জায়গায় একটা পার্টিকুলার জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হবে, সেই জায়গায় একটা প্রাইমার লাগবে। আমি জানি নিউক্লিওটাইড বেজ এসে লাগতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সেখানে একটা 3' একটা হাইড্রোক্সিল গ্রুপ ফ্রি থাকবে। সেই কাজটা করে দিবে প্রাইমেজ। সে একটা প্রাইমারকে এনে ওখানে অ্যাড করে দিবে। তখন কি করবে, এই ডিএনএ পলিমারেজ যে হচ্ছে মেইন পাইলট, সে এসে পটাপট করে কি করবে, তোমার নিউক্লিওটাইড গুলোকে একটার সাথে একটা বাউন্ড করতে থাকবে, পলিমারাইজেশন করতে থাকবে, এবং এট দ্য সেম টাইম তোমার যেটা করবে, যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে রিড করবে। শুধু বুঝতে পারছো না ডিএনএ লাইগেজের কথা, এখানে ল্যাগিং স্ট্র্যান্ডে কিছু ছোট ছোট ফ্রেগমেন্টাল তোমার তৈরি হয়, সেই ফ্রেগমেন্ট গুলোকে কানেক্ট করে, এবং যদি কোনো জায়গায় যে ধরো নিউক্লিওটাইড একটার পর একটা লাগাতে যদি কোনো নিক থাকে, কোনো তোমার গ্যাপ থাকে, সেটাকে সিল করে দেওয়ার জন্য আছে ডিএনএ লাইগেজ। ঠিক আছে এতখানি? জি ম্যাডাম। ওকে, এখন আমরা ক্রাইটেরিয়া পড়বো, একটা রেপ্লিকেশন কি ক্রাইটেরিয়া হওয়া উচিত। একটা জিনিস তোমরা জানোই, কি বলতো, কোনটা জানো? একটা ডিএনএ থেকে সেপারেট হয়ে প্যাটার্নাল একটাকে টেমপ্লেট হিসেবে তৈরি করে আরেকটা নতুন জিনিস তৈরি হয়, সেই প্রসেসটাকে কি বলেছি আমি? সেমি কনজারভেটিভ প্রসেস। সেমি কনজারভেটিভ প্রসেস। সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ প্রসেস, প্রথম কথা হচ্ছে এটা সেমি কনজারভেটিভ একটা প্রসেস। 50% অফ দ্য প্যারেন্টাল ডিএনএ ইজ কনজার্ভড ইন ইচ ডটার ডিএনএ। একটা ডিএনএ ভেঙে দুটো ডটার ডিএনএ হবে, কিন্তু তারা কি করবে, বাবা মার কাছ থেকে একটা ডিএনএ কে নিয়ে নিবে, ওটা আমার ব্যালেন্স, দেন I will synthesize another new one. কাজে দেখা গেল 50% অফ দ্য প্যারেন্টাল ডিএনএ ইজ কনজার্ভড অথবা প্রিজার্ভ যেটাকে বলো। এরপরে বলা হচ্ছে সিমেট্রিক প্রসেস। সিমেট্রিক কেন বলছি, কারণ যখন ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ যখন আনউইন্ড করে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করলো, প্রত্যেকটাই এক একটা টেমপ্লেট হিসেবে কাজ করবে, যেটা তোমার যেটার উপরে আরেকটা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি হবে। দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড সিমেট্রিক প্রসেস। মানে দুটো স্ট্র্যান্ডই টেমপ্লেট হিসেবে কাজ করবে, এমন না যে একটা কাজ করবে আর একটা কাজ করবে না, দুটো স্ট্র্যান্ডই তোমার টেমপ্লেট হিসেবে কাজ করবে, যেখানে একটা নতুন কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে। তারপরে আছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ভুলাই যাবে না, যে টেমপ্লেটটা আছে, মানে আমার বাবা বা মার কাছ থেকে আমি যে টেমপ্লেটটা পেয়েছি সেটাকে কপি করতে হবে অলওয়েজ 3' to 5' ডিরেকশনে। এবং নতুন যে স্ট্র্যান্ড তৈরি হবে সেটা আমরা জানি এন্টি প্যারালিজম, প্রত্যেকটা এন্টি প্যারালাল, তার মানে আমি কপি করব 3 থেকে 5-এর দিকে, এবং আমার নতুন স্ট্র্যান্ড তৈরি হবে 5 থেকে 3-এর দিকে। ক্লিয়ার হলো? এবং এখানে একটা প্রাইমার লাগবে সব সময়। এটুকু কি ক্লিয়ার? জি ম্যাডাম।
এই কথাটা ভোলা যাবে না একদম, এটা ভুললে কিন্তু রেপ্লিকেশন বুঝতে পারবে না। টেমপ্লেট ইজ অলওয়েজ copied from 3 prime to 5 prime direction and new strand is being synthesized always from 5 prime to 3 prime direction। এটা কখনোই চেঞ্জ হবে না। তারপরে আছে যে এটা একটা বাই ডিরেকশনাল প্রসেস। দেখা গেল একটা নির্দিষ্ট জায়গা থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়, নির্দিষ্ট জায়গা যদি মাঝখানে হয় সেখান থেকে দুই দিকেই প্রসেসটা কন্টিনিউ করে, নট যে একটা ওআরআই যেটাকে আমরা বলি স্পেসিফিক সাইটটাকে বলি আমরা অরিজিন অফ রেপ্লিকেশন। অরিজিন অফ রেপ্লিকেশনের ডানে যাবে বামে যাবে তা না, অরিজিন অফ রেপ্লিকেশন থেকে বোথ ডিরেকশনে সাইমultaneously রেপ্লিকেশন ঘটবে। সো ইট ইজ এ বাই ডিরেকশনাল প্রসেস। তারপরে বলেছি এটা নন সিলেক্টিভ প্রসেস। নন সিলেক্টিভ মানে বোঝাই যাচ্ছে এটা কিন্তু সিলেক্টিভ সেগমেন্টকে কপি করবে না, এটা পুরো জিনটাকেই কপি করবে। যে জিনটা আমরা বাচ্চার কাছে যাক আমরা এক্সপেক্ট করছি সেই ফুল জেনোমটাই কপি হবে, শুধুমাত্র একটা ছোটখাটো সেগমেন্ট কপি হবে না। এবং এটা সেমি ডিসকন্টিনিউয়াস বলা হচ্ছে কেন, তুমি নিজেই চিন্তা করো। তুমি যখন দুটো স্ট্র্যান্ড আলাদা করেছো, একটা স্ট্র্যান্ড 5 প্রাইম টু 3 প্রাইম আছে, একটা স্ট্র্যান্ড 3 প্রাইম টু 5 প্রাইম আছে, ঠিক আছে না? এখন ধরো যে স্ট্র্যান্ডটা আমার প্যাটার্নাল স্ট্র্যান্ড 5 প্রাইম টু 3 প্রাইম আছে, ওখানে যে নতুন স্ট্র্যান্ড তৈরি হবে সেটা কোন ডিরেকশন হবে? 3 prime to 5 prime। 3 প্রাইম টু 5 প্রাইম। কিন্তু আমার সূত্র কি বলে? আমার সূত্র হচ্ছে সিনথেসিস হতে হবে সব সময় 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে, তাই না? জি ম্যাডাম, আমার জি সূত্র ম্যাডাম। বলেছে 5 থেকে 3 এর দিকে যেতে পারবো তৈরি করার সময়, 3 থেকে 5 এর দিকে আমি যেতে পারবো না। তাহলে কিভাবে তৈরি করবে? তখন হবে কি উল্টো সাইড থেকে ছোট 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 ফ্রেগমেন্টে জিনিসটা তৈরি হবে, মানে 5 প্রাইম টু 3 প্রাইম হবে, হয়ে ওখানে একটা বন্ধ হয়ে যাবে, আবার 5 প্রাইম টু 3 প্রাইম হবে, আবার ছোট ছোট সেগমেন্টাল সিনথেসিস হয়। এই কাজটা যেটা হয় সেটাকে বলা হয় তোমার ল্যাগিং স্ট্র্যান্ড। আর যে জায়গাটা রেপ্লিকেশনটা কন্টিনিউয়াসলি হতে পারে, কোনো সেগমেন্টের প্রয়োজন হয় না, তাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড। এটা নিয়ে আমরা আরো আলোচনা করব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জন্য বলা হয় এটা একটা সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস। একটা স্ট্র্যান্ডে সিনথেসিসটা কন্টিনিউয়াসলি ঘটতে পারে, কিন্তু আরেকটা স্ট্র্যান্ডের ডিরেকশন যেহেতু ডিফারেন্ট সেখানে কন্টিনিউয়াসটা হয় ছোট ছোট ফ্রেগমেন্টে, এই জন্য এটাকে বলা হয় সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস। তারপরে বলা হচ্ছে প্রসেস অফ হাই ফিডেলিটি। হাই ফিডেলিটি মানে ডিএনএ পলিমারেজের আমরা বলেছি প্রুফ রিডিং ক্যাপাসিটি আছে, এটাকে 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস বলা হয়। তার মানে সে যখন একটা কাজ করে, সে যখন সিনথেসিস হচ্ছে, তখন যদি দেখা যায় হঠাৎ করে একটা মিসম্যাচ কোনো একটা বেস চলে আসছে, সে সঙ্গে সঙ্গে সেটাকে ডিটেক্ট করে ওটাকে রিমুভ করে ফেলতে পারে। তাহলে এই ঘটনাটা ঘটছে কিন্তু এট দ্য টাইম অফ রেপ্লিকেশন, এটার জন্য আমার পরবর্তী কোনো মডিফিকেশনের প্রয়োজন নাই। এবং সেই জন্যই এটাকে বলা হচ্ছে যে যেহেতু সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং সেই জন্য কোনো রকম পোস্ট রেপ্লিকেশনাল মডিফিকেশন লাগছে না। এই জিনিসটা প্রশ্নটা আমরা প্রায়শই রিটেনও দেই, ভাইবাতেও দেই। তাহলে আমি আবার বলি, প্রথমে বলেছি এটা সিমেট্রিক প্রসেস, আমরা বলেছি কি এটা সেমি কনজারভেটিভ প্রসেস, তাই তো? তারপরে বলেছি এটা সিমেট্রিকের কথা বলেছি যে দুটো এআই তোমার টেমপ্লেট হিসেবে কাজ করতে পারবে। হ্যাঁ, তারপরে বলেছি যে একদম ইউনিভার্সাল রুল মনে রাখতে হবে, সেটা হচ্ছে কপি হবে 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে, কিন্তু সিনথেসিস হবে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে। এবং আমরা বলেছি একটা প্রাইমার লাগবে, এবং যেখান থেকে রেপ্লিকেশনটা শুরু হবে সেখান থেকে দুদিকেই প্রসেস যাবে সাইমultaneously, নট এমন যে আগে ডানে গেল তারপর বামে গেল, কিংবা ওভাবে না, যেখান থেকে শুরু হবে সেখান থেকে দুদিকেই প্রসেস চলে যাবে। এবং এটা করতে যাওয়ার সময় তারা কি করে, হোল জিনটাকে কপি করে, এবং এটাতে করার সময় যে দুই দিকে করার সময় তখন দেখা যায় ডিরেকশনে একটা প্রবলেম দেখা দেয়। একটা নতুন স্ট্র্যান্ড সিনথেসিস ডিরেকশন দেখা যায় ঠিকই 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন আছে, ওর কোনো সমস্যা নাই, সে খুবই মানে উইদাউট এনি ব্যারিয়ার সে চলে যেতে পারছে। কিন্তু যে 3 প্রাইম টু 5 প্রাইমে সিনথেসিস হচ্ছে তার জন্য প্রবলেম হয়ে যায়, কারণ আমার রুল অফ সিনথেসিস হচ্ছে সিনথেসিস মাস্ট বি 5 প্রাইম টু 3 প্রাইম। তখন সেই জন্য কি করে, ছোট ছোট প্রাইমার এসে একটা অংশে লাগে, একটা ছোট্ট সেগমেন্ট তৈরি করে, আবার একটা প্রাইমার লাগে, আবার একটা ছোট্ট সেগমেন্ট তৈরি করে, আবার এভাবে করে করে সেগমেন্টাল তোমার ডিএনএ তৈরি করে। পরবর্তীতে ওরা ওই যে তোমার লাইগেজের কথা বলেছিলাম, ওই লাইগেজ এসে এই কমপ্লিমেন্ট গুলোকে আবার একসাথে করে দেয়। এটাকে বলছি সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস। এবং এখানে দেখা যাচ্ছে ডিএনএ পলিমারেজের প্রুফ রিডিং ক্যাপাসিটি আছে, যার ধরুন এরর রেট ইজ ভেরি ভেরি মিনিমাম, এবং তাতে এবং সেই যে এররটার যে প্রুফ রিডিংটা করে সেটা প্রসেসের মধ্যেই করে ফেলে, ওর জন্য আবার প্রসেসের পরেও তার আলাদা কোনো সময় দিতে হয় না, যার ধরুন নো নিড অফ পোস্ট অ্যাপ্লিকেশনাল মডিফিকেশন। এই প্রশ্নটা আমরা করি, হোয়াট ইজ পোস্ট অ্যাপ্লিকেশনাল মডিফিকেশন? তখন কথার অ্যান্সার হবে যে ম্যাডাম পোস্ট অ্যাপ্লিকেশনাল মডিফিকেশনের প্রয়োজন নাই, বিকজ ডিএনএ পলিমারেজ নিজেই at the time of synthesis is doing the proofreading, so there is no chance of error. ঠিক আছে? বলো। সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেসটাকে আরেকবার বলবেন?
সেমি ডিসকন্টিনিউয়াস বললাম যে যখন তুমি আমি ছবিটা দেখালে তুমি আরেকটু ক্লিয়ার করতে পারবা। আমি একটু পরে তোমাকে আবার ছবিটা দেখাচ্ছি। মানে যেটা হচ্ছে দুইটা যদি তোমার যদি একটা ধরো মনে করো 3' to 5' আছে, একটা 5' to 3' আছে। এখন ধরো যেই প্যাটার্নাল স্ট্যান্ড বা যে টেমপ্লেটটা 3' to 5', ওর জন্য যে জিনিসটা সিনথেসিস হবে সেটা তৈরি হবে 5' to 3', তাই তো? কারণ এন্টি প্যারালিজম মেনটেন করবো তো আমরা। জি ম্যাম, জি ওখানে ম্যাম। তো 5' to 3' আমার কোনো সমস্যা নাই, বিকজ আমার সিনথেসিসের মানে ডিরেকশনও একই রকম 5' to 3', কাজে সে কোন রকম ব্যারিয়ার ছাড়া মুভ করতে পারবে। কিন্তু যে 5' বা 3' টেমপ্লেটটা পেয়েছে ওকে তৈরি করতে হবে 3' to 5' ডিরেকশনে। এখন দেখো আমার সিনথেসিসের ডিরেকশন কিন্তু উল্টা, তাই না? আমার সিনথেসিস হওয়া উচিত জি, ম্যাডাম। 5' to 3' এর দিকে, কিন্তু ওকে ডিরেক্ট করতে হচ্ছে 3' to 5'। সেই জন্য কি করে ছোট 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 সেগমেন্টে এটা তৈরি করে। আমি বলবো একটু পরে, ছবি দিলে তোমার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো সেমি কনজারভেটিভ কেন বলেছি। একটা প্যারেন্টেরাল ডিএনএ প্রত্যেকটা স্ট্র্যান্ড একটা করে টেমপ্লেট হিসেবে কাজ করবে। যখন ডটার মলিকুল তৈরি হচ্ছে, রেডটা দেখতে পাচ্ছ, রেড অর ব্রাউন, এটা হচ্ছে নতুন মলিকুল। এই যে প্রত্যেকটার মধ্যে 50% অফ দ্য প্যারেন্টেরাল মানে ডিএনএ কনজার্ভ করা আছে, এই জন্য দিস প্রসেস নেম ইজ দ্য সেমি কনজারভেটিভ। এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা ভাইভাতে জিজ্ঞেস করি, বি কেয়ারফুল। তারপরে এখানে দেখো, এই যে তোমার কথা বলছি, দেখো এখানে দেখো এটা হচ্ছে 3' to 5', ঠিক আছে? এটা হচ্ছে 5' to 3', ঠিক আছে না? ঠিক নাই? এখন দেখো যেটা থেকে 3' to 5' যে টেমপ্লেটটা আছে ওর জন্য তৈরি হতে হবে 5' to 3', কারণ আবার এন্টি প্যারালাল থাকতে হবে তো। এখন আমরা জানি আমাদের সিনথেসিসও হয় 5' to 3', তাহলে ওর কোনো সমস্যা নাই, ও খুব আনন্দে হেসে খেলে বড় হয়ে যাচ্ছে, তাই তো নাকি? জি ম্যাডাম। হ্যাঁ, কিন্তু যেখানে দেখো এখানে আমার টেমপ্লেটটা আছে 5' to 3', আমাকে তৈরি করতে হবে 3' to 5', এখানে তো আর পসিবল হচ্ছে না। কারণ আমি 3' to 5' কিভাবে তৈরি করব? আমার সিনথেসিস হচ্ছে 5' to 3'। তখন কি করে, এই যে প্রাইমার এসে এখানে অ্যাড হয়, এখানে এসে প্রাইমার এসে অ্যাড হয়ে কি করে উল্টো দিক থেকে তোমার ছোট ছোট সেগমেন্টে এটা তৈরি করে নেয়, করে এরকম ছোট ছোট সেগমেন্টাল করে তৈরি করে। মানে 5' to 3' ডিরেকশনে হবে, হয়ে ওটা অফ হয়ে যাবে। আর একটা নতুন প্রাইমার আসবে, আবার 5' to 3' ডিরেকশন করবে, করে অফ হয়ে যাবে। এভাবে করে করে ছোট ছোট সেগমেন্ট করে পরবর্তী ডিএনএ লাইগেজ এসে এদেরকে একসাথে করে দেয়, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাডাম। এটা যেটা বলছি সেটা হচ্ছে ওকাজাকি ফ্রেগমেন্ট। এই জন্য এটাকে সেমি ডিসকন্টিনিউয়াস ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। উপরেরটাতে কন্টিনিউয়াসলি হচ্ছে, বাট নিচের সেগমেন্টটাতে যেটাতে তোমার 3' 5' তৈরি করতে হচ্ছে সেখানে কিন্তু ডিসকন্টিনিউয়াসলি ছোট ছোট ইন্টারাপ্টেড সেগমেন্ট হিসেবে হচ্ছে। দ্যাটস ওয়াই দ্য প্রসেস ইজ দ্য সেমি ডিসকন্টিনিউয়াস ডিএনএ রেপ্লিকেশন। এনার্জি কোথা থেকে পাবে? আমি একটু আগে বলেছিলাম প্রত্যেকটাই কিন্তু ট্রাইফসফেট। আমরা জানি ট্রাইফসফেট গুলো কি হাই এনার্জি বন্ড আছে হাই নাকি নাই? এনার্জি মলিকিউল। জি ম্যাডাম। Yeah, the nucleotides used for the replication arrives as nucleoside triphosphate. That is, the bases are with their own energy source for bonding. তোমরা একটা প্রশ্ন আসতে পারে অনেক সময় যে ম্যাডাম আপনি বলছেন এটা লাগবে, তাদের জন্য কি কোনো এনার্জির প্রয়োজন নাই? অবশ্যই এনার্জির প্রয়োজন আছে, এবং এনার্জি তারা নিজেরাই ক্যারি করে যাচ্ছে। তার মানে একটা জিনিস মনে রাখবা, মলিকুলার বায়োলজিতে আমরা যে প্রসেস গুলো পড়বো, দ্যাট ইজ লাইক এ মডার্ন কিচেন। মডার্ন কিচেনে কি থাকে আমার সামনে দেখা না, টিভিতে রান্না বান্নার প্রোগ্রাম, মেয়েরা ভালো বলতে পারবে রান্না। এখন তো ছেলেরাও অনেক ভালো শেফ হয়ে গেছে, সবকিছু রেডি থাকে। সবকিছু রেডি থাকে, আমি শুধু পরিমাণ মতো মিশাতে থাকি, তাই তো? মডার্ন কিচেন তো তাই। এখানে বসে এখানেও তাই, আমার বডিতে মলিকুলার বায়োলজিতে যে আমার যে ফ্যাক্টরি, সেটা হচ্ছে একটা মডার্ন কিচেনের মতো। সবকিছু আছে, আমাকে শুধু অ্যাড করে নিতে হবে, কোনখানে কোনটা লাগবে আই হ্যাভ টু অ্যাড। বডি সেটাই করে। এখন কিছু রিলেটেড টপিকস আমরা পড়বো। ডিএনএ পলিমারেজ নিয়ে আমরা কথা বলছিলাম। ডিএনএ পলিমারেজ হচ্ছে এনজাইম, যেটা হচ্ছে সিনথেসিস করবে নতুন ডিএনএ মলিকুল, মানে ক্যাটালাইজ দ্য সিনথেসিস অফ দ্য ডিএনএ মলিকুল ফ্রম দ্য ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস। মানে এই নিউক্লিওটাইড মানে কি? দিস আর দ্য মলিকুলার প্রিকারসর অফ দ্য বিল্ডিং ব্লক অফ দ্য ডিএনএ। তাহলে প্রথম কাজ হচ্ছে তারা করবে ক্যাটালাইজ করবে সিনথেসিস অফ দ্য ডিএনএ, তার মানে হচ্ছে পলিনিউক্লিওটাইড যে চেইন, সেই চেইনটাকে তৈরি করবে। তারপরে হচ্ছে তারা সাধারণত পেয়ার হিসেবে কাজ করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, দে ইউজুয়ালি ওয়ার্ক ইন পেয়ার। এবং রিড দ্য এক্সিস্টিং ডিএনএ টেমপ্লেট, ডিএনএ স্ট্র্যান্ড টু ক্রিয়েট টু নিউ স্ট্র্যান্ড, এবং এট দ্য সেম টাইম সে প্রুফ রিডিং। এই কথা দুটো তোমাদের পরিচিত, এই জন্য আমি খুব তাড়াতাড়ি বলে গেলাম। শুধু এটা মনে রেখো, এখানে নতুন কথা হচ্ছে দে ওয়ার্ক ইন পেয়ার্স, তারা পেয়ার হিসেবে কাজ করে। যেহেতু স্ট্র্যান্ডটাও পেয়ার, ডাবল স্ট্র্যান্ড, সুতরাং সেখানে কাজও করবে পেয়ার অনুযায়ী।
তারপর হচ্ছে দে আর এসেনশিয়াল ফর ডিএনএ রেপ্লিকেশন, এবং তারা অ্যাড করতে পারে শুধুমাত্র 3' এন্ড। এই কথাটা আমি প্রথমেই বলে দিয়েছি, আমার এমন একটা মলিকুল লাগবে যেখানে একটা ফ্রি 3' এন্ড থাকবে, কারণ আমার এই ডিএনএ পলিমারেজ ও হচ্ছে 3' ছাড়া কাজ করতে পারে না। 3' এন্ডে সে শুধু একটার পর একটা নিউক্লিওটাইড অ্যাড করে যায়। সো দে নিড এ স্টার্টার নিউক্লিওটাইড টু মেক এ বন্ড। এটাকে এই জন্য আমরা বলছি আমাদের জন্য একটা প্রাইমার লাগবে। ক্লিয়ার? এতখানি ডিএনএ পলিমারেজ শর্ট নোট আসে। আমি কিন্তু সাথে সাথে বলে দিচ্ছি কোনটা কোথায় প্রশ্ন আসবে। ঠিক আছে, এইটুকু ঠিক আছে? জি ম্যাডাম। এই যে ডিএনএ পলিমারেজ পেয়ার হিসেবে কাজ করবে, ছবিটা দেখো, দুটো স্ট্যান্ডে পেয়ার হিসেবে কাজ করবে। এই একটা টেমপ্লেটের জন্য একজন যাবে, আরেকটা টেমপ্লেটের জন্য আরেকজন যাবে, দে আর দ্য পেয়ার। আবার দেখো তারা কি করবে দেখতে পাচ্ছ, এই যে ডিএনএ পলিমারেজ 3' এন্ডটা ফ্রি আছে, এখানে ধরো নিউক্লিওসাইড ট্রাইফসফেট কিংবা এটাকে তুমি বলতে পারো নিউক্লিওটাইড, নিউক্লিওটাইডটাকে এনে এখানে বাউন্ড করবে, এই কাজটা সে করবে। ডিএনএ পলিমারেজ উইল ক্যাটালাইজ দ্য জয়নিং অফ দ্য নিউক্লিওটাইড এট দ্য 3' এন্ড অফ দ্য ডিএনএ। ঠিক আছে, দেখতে পাচ্ছ ছবিটাতেই বোঝা যাচ্ছে। এই কাজটা করতে করতে তারা কি করবে, দে উইল হেল্প ইন দ্য এক্সটেনশন অফ ডিএনএ চেইন, যে আমরা যে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করব সেটার এক্সটেনশনে কাজ করবে বাই দ্য ভার্চু অফ দ্য পলিমারাইজেশন। আবার দেখো এক্সটেনশন করতে করতে এখন দেখো এই যে সবুজ রঙের এটা এসে আসার কথা এখানে। ঠিক আছে, এই যে সবুজ এডেনিনটা আসার কথা একটি থাইমিনের উপরে, কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল এডেনিন ওর কাছে না এসে পরেরটাতে গিয়ে লেগে গেল। দেখতে পাচ্ছ, সে কিন্তু দেখো আসার কথা কিন্তু থাইমিনে আসার কথা, কারণ আমার তো নিউক্লিওটাইড চেইনটাকে আমি বড় করব, এক্সটেনশন করব, কিন্তু এক্সটেনশন ঘটার সময় একটা সময় দেখা গেল এ এসে বসে গেল পাশেরটাতে। তাহলে কি এটা কি ভুল হলো না হলো না? জি ম্যাম, ভুল হচ্ছে। ভুল হলো, ভুল হলো নাকি ভুল হলো না? জি ম্যাম, ভুল। ভুল হলো, কারণ ও তো বসার কথা টি এর কাছে, ও বসে গেল পাশেরটাতে। এখন সে কি করবে দেখো, এখন সে কি করবে, এই যে তোমার এডেনিনটা আছে ওকে রিমুভ করে বের করে দিবে। এ দেখেছো ডিউরিং প্রসেসে সেই কাজটা করছে। সো ডিএনএ পলিমারেজের কাজ হচ্ছে পলিমারাইজেশন টু এক্সটেন্ড দ্য এক্সটেন্ড দ্য স্ট্রেন্ড, এট দ্য সেম টাইম উইল ডু দ্য প্রুফ রিডিং। তাহলে ক্যাটালাইসিস করবে, প্রথমে শুরু তোমার নিউক্লিওটাইডটাকে অ্যাড করবে, ডিএনএ তোমার যে স্ট্র্যান্ড হবে সেটাকে এক্সটেন্ড করবে, এট দ্য সেম টাইম প্রুফ রিডিং করবে। তাহলে ডিএনএ পলিমারেজের কাজটা ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ডিএনএ পলিমারেজ, আমরা এখানে ইউক্যারিওটিক ডিএনএ নিয়ে কথা বলছি। এখানে ধরো ডিফারেন্ট টাইপস অফ ডিএনএ পলিমারেজ আছে, যেমন আলফা যেটা আছে সে প্রাইমার সিনথেসিস করে, এট দ্য সেম টাইম ডিএনএ সিনথেসিসটাকে ইনিশিয়েশন করে। বিটা আছে, সে প্রাইমারটাকে এক্সারসাইজ করে, কারণ আমরা যখন সমস্ত জিনিস যখন তৈরি হয়ে যাবে তখন প্রাইমারটাকে তো ফেলে দিতে হবে, প্রাইমারের কোনো কাজ আছে নাকি আর? প্রাইমার তো শুধুমাত্র একটা জায়গাকে অ্যাড করতে হেল্প করছিল। সো ওই প্রাইমারটা যখন এক্সারসাইজ করে দিবে তখন সেখানে যে নিকটা তৈরি হবে বা একটা গ্যাপ হবে সেটাকে কে এসে জয়েন করে দিবে বলো তো, কোন এনজাইম? ডিএনএ লাইগেজ। তাহলে ডিএনএ পলিমারেজ বিটা যেটা এক্সটেনশন অফ দ্য প্রাইমার এন্ড ডিএনএ রিপেয়ার করবে। তারপরে যেমন হচ্ছে গামা, সেটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রেপ্লিকেশন উইথ দ্য প্রুফ রিডিং। ডিএনএ পলিমারেজ ডেল্টা ও করবে সিনথেসিস অফ দ্য ল্যাগিং স্ট্র্যান্ড উইথ প্রুফ রিডিং। আর ডিএনএ পলিমারেজ এপসিলন যেটা, এপসিলন করবে সিনথেসিস অফ দ্য লিডিং স্ট্র্যান্ড উইথ প্রুফ রিডিং, এট দ্য সেম টাইম ডিএনএ রিপেয়ার। এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, এটা মুখস্থ করে নিবা। সো ডিএনএ পলিমারেজ শর্ট নোট আসতে বলবা যেটা কি করে, কিভাবে করে, টাইপস কি কি আছে, টাইপস গুলো অনুযায়ী তাদের ফাংশনটা কি, এই পুরো অংশটুকু মিললে ডিএনএ পলিমারেজের একটা শর্ট নোট রেডি হবে। এখন আমরা আসো অরিজিন অফ রেপ্লিকেশন। এগুলো ছোট ছোট কথা। অরিজিন অফ রেপ্লিকেশন মানে কি বলতো, কথায় বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন মানে? কোন জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হবে? যেখান থেকে শুরু হবে। যেখান থেকে শুরু হবে। ইট ইজ দ্য প্লেস ইন ডিএনএ ডাবল হেলিক্স হুইচ আনউইন্ডস ফার্স্ট টু ইনিশিয়েট রেপ্লিকেশন। যে জায়গায় প্রথম আনউইন্ডিং শুরু হবে এবং সেখান থেকে তোমার কি রেপ্লিকেশনটা শুরু হবে। এবং এটা আইডেন্টিফাই করা যায় ওখানে বেশি বেশি এটি বেস পেয়ার থাকে। এটি বেস পেয়ার থাকলেই তখন তোমার ডিএনএ পলিমারেজ বুঝতে পারে প্রাইমারি শেয়ার হয় সবকিছু। তাহলে ইট ইজ আইডেন্টিফাইড বাই দ্য কনসেনসাস সিকোয়েন্স রিচ ইন দ্য এটি বেস পেয়ার। এবং রেপ্লিকেশন, আচ্ছা আমাকে একটা কথা বলো, অরিজিন অফ রেপ্লিকেশন তোমার প্রোক্যারিওটস এর মধ্যে কয়টা থাকে, ইউক্যারিওটস এ কয়টা থাকে, কি মনে হয়? প্রোক্যারিওটস এর তো একটাই জেনেটিক ইয়া, ওদের তো মানে ক্রোমোজোম কয়টা? প্রোক্যারিওটস হচ্ছে টোটাল রাউন্ড ডিএনএ থাকবে, এর জন্য সব অনেক জায়গা থেকে শুরু হবে। মানে ইউক্যারিওটস এ আমাদের জন্য অনেকগুলো তোমার অরিজিন থাকে, এট দ্য সেম টাইম অনেকগুলো অরিজিনে মানে রেপ্লিকেশনটা স্টার্ট করতে পারে। ছবিটা দেখো,
এটা একটা ডিএনএ ডাবল স্ট্র্যান্ড। এই জায়গায় শুরু হবে, আনউইন্ডিংটা শুরু হয়েছে, দেখো এই জায়গায় আনউইন্ডিংটা শুরু হয়েছে, একটা মানে আনউইন্ডিং তো বুঝতেই পারছো, একটা বাবলের মতো হয়ে গেছে। এরপর এটা এখান থেকে রেপ্লিকেশন দুই দিকে প্রসিড করছে, এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে। সো এই জায়গা, যেই জায়গাটায় তোমার এই যে তোমার রেপ্লিকেশনের আনউইন্ডিং হয়ে ইনিশিয়েশন অফ দ্য রেপ্লিকেশন হ্যাপেন্ড, সেটাকে আমরা বলছি অরিজিন অফ রেপ্লিকেশন। এখানে দেখো আরো সোজা করে দেখা যাচ্ছে ম্যাম প্রত্যেকটা বলো বলো বলো। ম্যাম একটি বেস পেয়ারের রুল কি ম্যাম? একটি বেস পেয়ার বেশি থাকলেই কেন ওই জায়গায় হবে? ওটা চেনার জন্য, ওই জায়গাটা থাকলেই ডিএনএ পলিমারেজ বুঝতে পারে ওখান থেকে যে রেপ্লিকেশনটা শুরু হবে। যেমন আমরা যে ট্রান্সক্রিপশনের সময় বলেছি না, টাটা বক্স, ক্যাট বক্স, এগুলো বডির কিছু সিগন্যাল বোঝা যায় যে এই সময়টা এখানটায় অরিজিন অফ রেপ্লিকেশন হবে। বুঝতে পারছো? জি ম্যাম। এটা দেখো, এই একই জিনিস, ডিএনএ স্ট্র্যান্ড আছে, এই জায়গাটায় অরিজিন, এবং এই অরিজিনে এসে প্রাইমারটা লাগলো। প্রাইমারের এই জায়গাটা ছবিটা দেওয়ার কারণ আছে, ব্লু সাইড যেটা আছে, ব্লু মানে কি, ব্লু সিগন্যাল মানে কি সব সময় যে আই এম রেডি টু ওয়ার্ক, তার মানে এই ব্লু সিগন্যালে একটার পর একটা নিউক্লিওটাইড অ্যাড হতে থাকবে, ঠিক আছে? তার মানে 3 প্রাইম ফ্রি এন্ড থাকে, এই যে দেখতে পাচ্ছ এখানে এসে লাগলো, লাগার পরে রেপ্লিকেশন প্রসেসটা মুভ করতে থাকে। সো দিস ইজ দ্য অরিজিন অফ রেপ্লিকেশন। এবং দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া, যেটা প্রোক্যারিওটসে একটা মাত্র অরিজিন থাকে, কিন্তু ইউক্যারিওটস এর ক্ষেত্রে অরিজিন অফ রেপ্লিকেশন অনেকগুলো থাকে। আচ্ছা, অনেকগুলো অরিজিন অফ রেপ্লিকেশন থাকলে সুবিধা কি বলো তো? ম্যাডাম দ্রুত রেপ্লিকেশন হবে। এক্স্যাক্টলি, ফাস্টার হবে, ইট উইল বি ফাস্টার। আমার রেপ্লিকেশন রেট ইজ ভেরি ফাস্টার, বিকজ আমি অনেকগুলো অরিজিন থেকে এট এ টাইম এটা শুরু হয়ে যাবে প্রসেসটা, তাই না? হোয়াট ইজ জি রেপ্লিকন? ম্যাডাম। রেপ্লিকন বলতে কি বুঝো, কি মনে হয়? একটা সিঙ্গেল, যে যে ইউনিটে রেপ্লিকেটেড হচ্ছে সেটা। হ্যাঁ এক্স্যাক্টলি, একটা ওআরআই কে মানে একটা অরিজিনকে সেন্টার করে যেটুকু ডিএনএ রেপ্লিকেট হয় সেটাকে আমরা একটা ইউনিট হিসেবে, এটা তো ফাংশনাল ইউনিট অফ রেপ্লিকেশন মেইনলি, এটা হচ্ছে রেপ্লিকেশনের ফাংশনাল ইউনিট। রেপ্লিকন, a region of DNA that replicates from a single origin, একটা সিঙ্গেল অরিজিন থেকে যেটুকু ডিএনএ স্ট্রেচ বা অংশ রেপ্লিকেট করে, এই পুরো অংশটুকুকে বলা হয় রেপ্লিকন। অথবা তুমি বলতে পারো রেপ্লিকেটেড রিজিয়ন অফ ডিএনএ সেন্টারিং এ ডেফিনিট ওআরআই, মানে অরিজিন একটা ডেফিনিট অরিজিনকে করে যতখানি ডিএনএ, দুটোর ডেফিনিশন যে কোনো একটা দিতে পারো। আবার অনেকে বলতে পারে দুটো অরিজিনের মাঝখানে অংশটুকু অনেক সময় বলা হয় রেপ্লিকন হিসেবে, মানে দুইটা অরিজিনের মাঝখানে যেটুকু অংশ থাকে। প্রত্যেকটা রেপ্লিকনের মধ্যে তার নিজস্ব মেশিনারিজ আছে, মানে সে নিজেই তার সমস্ত রেপ্লিকেশন প্রসেসটাকে কন্ট্রোল করতে পারে। ইচ রেপ্লিকন হ্যাজ এ অরিজিন, টার্মিনাস এন্ড কন্ট্রোল এলিমেন্টস অফ রেপ্লিকেশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই দেখো, এটা যদি অরিজিন হয়, এইটুকু অংশ রেপ্লিকেশন হচ্ছে, এই পুরো অংশটুকু একটা রেপ্লিকনের একটা অংশ, দেখতে পাচ্ছ এইটুকু ডিএনএ সে কপি করছে। সো দিস ইজ দ্য রেপ্লিকন। এই ছবিটা দেখো, জিপার দেখেছো না? জিপার একটা চেইন, আমাদের ধরো ব্যাগের চেইন আছে কিংবা যে কোনো চেইন, মাঝখানে যখন একটা জায়গায় খুলে যায় তখন কিরকম হয়? ছবিটা দেখতে এরকম হয় না? জি ম্যাম। দুই দিকে লাগানো থাকে, মাঝখানে এই জায়গাটা জিপারটা ওপেন হয়ে গেছে। অনেক সময় দেখা যায় অনেকদিন আমাদের ধরো ব্যাগের চেইন গুলো মাঝখানে যদি জিপারটা ওপেন হয়ে যায়, আনজিপড হয়ে যায়, তখন ছবিটা দেখতে এরকম হয় না? হয় নাকি হয় না? কথা বলতে হবে তো। Yes, ma'am. জি ম্যাম, এরকমই দেখায়। এরকমই হবে। তো এই আমার জি। ডিএনএ যখন আনউইন করে, ডিএনএটা দেখতে এরকম মনে হয়। আজকে যদি না দেখে থাকো, আজকে বাসায় যাবা, একটা ব্যাগের চেইনের মাঝখান দিয়ে নষ্ট করবা, নষ্ট ম্যাম করে দেখছি ম্যাম এরকম। কথা বলছো না কেন? মনে হচ্ছে ইউ হ্যাভ নেভার সিন দিস বিফোর। কারণ ছোটবেলাতে এইসব জিনিস ঘটনা হরহামেশাই হতো। ব্যাগের চেইন নিজেরাই ওপেন করে ফেলতো, বাচ্চাদেরকে দিবা, দেখবা একটা জিনিস গুতাই সে ওটাকে ওপেন করে দিবে, জি ম্যাম, প্রায় এরকম হতো। তাই না? এটাকে বলা হয় জি। রেপ্লিকেশন বাবল। এই যে আনউইন্ডিং যে পোরশনটুকু দেখতে পাচ্ছ, এটাকে বলি আমরা রেপ্লিকেশন বাবল। So what is replication bubble? An unwound and open region of DNA helix where the DNA replication occurs. এখানেই কিন্তু অরিজিন অফ রেপ্লিকেশন আছে এবং সেখান থেকে রেপ্লিকেশন শুরু হয় এবং রেপ্লিকেশন ঘটে। এই রেপ্লিকেশন বাবলের মধ্যে রেপ্লিকেশনটা ঘটে থাকে। So unwound and open region of DNA helix where DNA replication occurs. এই কাজটা কে করে? আনউইন্ডিংটা কে করে? আমি আগেই বলে ফেলেছিলাম। কোন এনজাইম করবে আনউইনটা? হেলিকেজ। কোন জায়গা থেকে শুরু করবে আনউইনটা? হয়তো ওরাই থেকে। অরিজিন অফ রেপ্লিকেশন থেকে। এই দুটো ইনফরমেশন তোমরা জানো, তাও যদি ভুলে যাও এই জন্য নিচে লিখে দিয়েছি। এই যে ছবিটা দেখো, এই বিভিন্ন জায়গায় যখন ওপেন হয় তখন এরকম বাবল দেখা যায়,
দেখতে পাচ্ছ পুরো ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে এরকম এরকম বাবল, কারণ আমাদের অরিজিন অনেকগুলো, তো আমরা বলেছি তো ইউক্যারিওটিক্সে মাল্টিপল অরিজিন থাকে, প্রত্যেকটা অরিজিনে একটা একটা বাবল দেখা যাচ্ছে, ঠিক আছে? আর রেপ্লিকেশন ফর্ক কোনটা, কি মনে হয়? এই অরিজিনটাকে মাঝখান থেকে কাটো, মাঝখান থেকে কেটে বাম সাইডটা চিন্তা করো, ডান সাইডটা চিন্তা করো, কি মনে হয় এটাকে দেখতে? একটা কয়ের এর মতো। হ্যাঁ, ফোর্কের মতো মনে হয় না? এটাই হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। দ্য টু সাইড অফ দ্য ইচ বাবল, যেখানে এটা গোজ ফ্রম জিপ টু আনজিপ, এই জিপ থেকে আনজিপ পর্যন্ত এইটুকু অংশ যদি তুমি দেখো, তাহলে দেখো মনে হয় কি একটা চামচের মতো, একটা ফোর্কের মতো মনে হয়, তাই না? এটাকে বলা হচ্ছে তোমার রেপ্লিকেশন ফর্ক। তাহলে আমাকে বলো তো একটা রেপ্লিকেশন বাবলে কয়টা ফর্ক আছে? দুইটা। দুইটা ম্যাডাম। তাই না? দ্যাট ইজ টু রেপ্লিকেশন ফর্ক পার রেপ্লিকেশন বাবল। স্ট্রাকচারালি এই যে তোমার ফর্ক, এখানের মধ্যে কিন্তু আমাদের যাবতীয় মেশিনারিজ আছে। মেশিনারিজ কি? এনজাইম এবং প্রোটিন গুলো সব আছে এখানে। হেলিকেজ, জি। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, প্রাইমেজ, ডিএনএ পলিমারেজ, এগুলো আমরা একটু একটু করে দেখবো, ঠিক আছে? এতখানি আজকে বেশি পড়াবো না, একটু Ma'am. স্লাইডে করে শেষ করে দিব। ম্যাম হ্যাঁ বলো 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 বলো। ম্যাম রেপ্লিকেশন কোথা থেকে শুরু হয় যদি বলে, তাহলে বলি রেপ্লিকেশন বাবল থেকে শুরু হয়, এরকম কি বলা যাবে? না, রেপ্লিকেশন কোথা থেকে শুরু হয়? দ্যাট ইজ দ্য অরিজিন। রেপ্লিকেশন বাবলের মধ্যে পুরো রেপ্লিকেশন ঘটনাটা ঘটে, শুরুটা তো হয় অরিজিনে। ওকে ম্যাম। যেখান থেকে আনউইন্ডিং শুরু হয়, সেখান থেকেই প্রাইমার এসে যোগ হয়, সেখানেই রেপ্লিকেশন স্টার্ট হয়, এবং ইট Ma'am. মুভ বাই ডিরেকশনালি। ম্যাম তাহলে ম্যাম রেপ্লিকেশন বাবলটাই আসলে রেপ্লিকন, রেপ্লিকেশন বাবলের মধ্যে যে রিজন এটাই রেপ্লিকেশন বাবল পুরোটাকে রেপ্লিকন বলা যেতে পারে, কিন্তু এর আশেপাশে অ্যাসোসিয়েটেড অংশ আছে। কারণ রেপ্লিকেশন বাবলের মধ্যে এটা তো আরো প্রসিড করছে, সামনের দিকে আরো প্রসিড করবে। এটা জিপিং তো শেষ হয়ে যায় না, আনজিপ করা শেষ হয় নাই। জি ম্যাম। এটা তুমি একটু অংশ দেখতে পাচ্ছ, আনজিপ তো শেষ হয় নাই। যেটুকু অংশ পুরোটুকু কমপ্লিট হওয়ার পরে যেটুকু অংশ রেপ্লিকেট হয়ে যায়, সেটাকে বলা হয় রেপ্লিকন। ও এটা তুমি একটা প্রসেস দেখতে পাচ্ছ, যেটা আনজিপিং। দেখতে পাচ্ছ এটা জি, ma'am, আনজিপিং, দেখতে এটা পাচ্ছি। সামনের দিকে মুভ করবে, এটা আনজিপ করবে। হয়তো মনে করো এখানে এসে শেষ হয়ে যাবে, এখানে এসে আরেকটা রেপ্লিকেশন বাবল তৈরি হচ্ছে। তাহলে এই পুরো অংশটুকু দুটো, এই জন্যই বলেছি দুটো বাবলের মাঝখানে তুমি যদি চিন্তা করো, যে দুটো অরিজিনের মাঝখানের অংশটুকু যদি চিন্তা করো, তাহলে সেটাকে তুমি বলতে পারো রেপ্লিকন হিসেবে বলতে পারো। সোজা কথা, একটা সেন্টারকে সেন্টার করে যেটুকু ডিএনএ কপি হবে, পরিষ্কার কথা। আর এখানে তুমি দেখতে পাচ্ছ খণ্ডিত অংশ। আমি তোমাকে শুধু জিপ আনজিপ বুঝাচ্ছি এখানে। জিপ হলে আনজিপ হলে কোন জায়গাটা বলছি আমি, ক্লিয়ার? ইয়েস ম্যাম। ম্যাম বাবলটা যখন পুরো ম্যাক্সিমাম সাইজে পৌঁছে যাবে তখন সেটাকে রেপ্লিকন বলা যাবে। এক্স্যাক্টলি, যখন ম্যাক্সিমাম সাইজে, মানে কি বাবলটা যখন পৌঁছাতে পৌঁছাতে যখন একদম জায়গায় গিয়ে পাশের বাবলের সাথে যখন মিট হয়ে যাবে, তখন রেপ্লিকেশন ওখানে শেষ হয়ে যাবে। ওইটুকু অংশটুকুই হচ্ছে, মানে এই বাবলের জন্য রেপ্লিকেশন ওখানে শেষ। ও যখন পাশের বাবলের সাথে মিলে যাবে, তখন হচ্ছে যে ওই জায়গাটা শেষ হয়ে যাবে, এই পুরো অংশটুকু হয়ে যাবে রেপ্লিকন। ওকে ম্যাম। এই যে একই ছবি দেখাচ্ছি, এই ছবিটাকে এখন আমি বড় করবো, একটা সাইডকে শুধু বড় করব, একটা বাবলকে আমি বড় করছি। একটা বাবলকে বড় করার পরে এইটুকু অংশ দেখো স্ট্রেচিং হচ্ছে, এই যে তোমার আনজিপ জিপ আনজিপ হচ্ছে, তখন লিডিং স্ট্র্যান্ড লেগিং স্ট্র্যান্ড, এই যে রেপ্লিকেশন ফোর্ক। এটাকে আরো যদি দেখতে চাও, এটাকেও যদি আমি একটা রেপ্লিকেশন ফোর্ককে আমি সেপারেট করি, একটা রেপ্লিকেশন ফোর্ককে যখন সেপারেট করছি, তখন এভাবে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, দ্য ফোর্ক ইজ মুভিং, মুভ করছে, যতখানি মুভ করবে ততক্ষণ পর্যন্ত এটাতে রেপ্লিকন শেষ হবে না। তোমার মুভ জি করে ম্যাম, যেখানে তাই তো। শেষ হয়ে যাবে, সেখানে রেপ্লিকন শেষ হবে। ইয়েস ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাডাম। এটা কিন্তু শর্ট নোট হিসেবে আসে কিন্তু, খবরদার। এন্ড থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা আমাদের যে জিনিসপত্র হইলো, এটাতে আসলে আমরা, মানে আমি খুবই বিরক্ত আজকে ক্লাসে নিয়ে। আই এম সো সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স দ্যাট অকার্ড টুডে। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ক্লাসে শনিবারে ইনশাল্লাহ আমরা বাকিটুকু শেষ করব। কিন্তু আজকে আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আজকে আমি যেটুকু পড়াচ্ছি এটুকু একটু মাথায় নিও, বিকজ আমরা প্রসেসটাতে ঢুকে যাব। আমরা এখন এই ছোট ছোট জিনিসগুলোর পরে প্রসেসে ঢুকে যাব, ঠিক আছে? ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ জি সো ম্যাডাম, মাচ। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চল, ম্যাডাম। ওয়ালাইকুম সালাম।